This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি নিউজ টপ 9। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। ছানিকাণ্ডের জেরে সতর্ক স্বাস্থ্য ভবন, চোখের আলোয় অস্ত্রোপচার নিয়ম মেনে হচ্ছে কি? 104টি চক্ষু হাসপাতালের রিপোর্ট তলব, 7 দিনের মধ্যে রিপোর্ট তলব স্বাস্থ্য সচিবের। সূত্রের খবর, মেটিয়াবুরুজের অস্ত্রোপচার পদ্ধতিতে ছিল গলদ। ক্ষতিগ্রস্তদের অস্ত্রোপচার করেছিলেন সিনিয়র রেসিডেন্টরা। নিয়ম অনুযায়ী তা হওয়ার কথা নয়। অভিজ্ঞ চিকিৎসক কেন ছিলেন না, উঠছে প্রশ্ন। শুক্রবারের বৈঠকে আলোচনায় ওঠে বিষয়টি। অস্ত্রোপচারে ব্যবহৃত ফ্লুইডেও গলদ ছিল। প্রতিদিন ওটিতে ভিন্ন নার্স কেন? ঘন ঘন নার্স বদলানো বিপত্তির অন্যতম কারণ। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটি গঠন। বিভিন্ন চক্ষু হাসপাতাল পরিদর্শন করবে এই বিশেষজ্ঞ কমিটি। একদিকে বৈঠক, আরেকদিকে নমুনা সংগ্রহ। শুক্রবার মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে অপারেশনে ব্যবহৃত ওষুধের নমুনা সংগ্রহ করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। ফ্লুইড সহ ইঞ্জেকশন, ওষুধ থেকে সংক্রমণ কিনা জানতেই নমুনা সংগ্রহ। মেটিয়াবুরুজের হাসপাতালে ছানি অপারেশন করতে গিয়ে ক্ষতিগ্রস্তের সংখ্যা এখনো পর্যন্ত 18। স্বাস্থ্য ভবন সূত্রের খবর যে এদিনের যে বৈঠক হয়েছে সেই বিষয় থেকে গুরুত্বপূর্ণ 4টি বিষয় উঠে এসছে। বিষয় 1, মেটিয়াবুরুজ হাসপাতালের একই তলায় একাধিক ওটি কক্ষ রয়েছে। অর্থাৎ চক্ষু বিভাগের ওটি কক্ষ যেমন রয়েছে, স্ত্রীরোগ বিভাগের ওটি কক্ষ একই তলায় রয়েছে এবং সেখান থেকেই একই তলায় একাধিক বিভাগের ওটি, এটা কখনোই প্রোটোকল সম্মত নয়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। দ্বিতীয় যে বিষয়টি উঠে এসছে যে ডেডিকেটেড নার্স, ডেডিকেটেড সিস্টার ওটি কক্ষে ছিলেন না। প্রায় প্রতিদিনই রোস্টার বদলে যেত, সেটাও প্রোটোকল মেনে হওয়ার কথা নয়। সিনিয়র রেসিডেন্ট তারা অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত ছিলেন, মূলত তাদের নেতৃত্বেই অস্ত্রোপচার হয়েছে। এক্ষেত্রেও বলা হচ্ছে যে প্রোটোকল অনুযায়ী সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসক তার তত্ত্বাবধানে অপারেশন হওয়ার কথা, সেটা কেন হলো না? সর্বোপরি অস্ত্রোপচারে ব্যবহৃত যে ওষুধ, ফ্লুইড, ইঞ্জেকশন সহ অন্যান্য সরঞ্জাম রয়েছে সেগুলোর কি ভূমিকা ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। তা দেখার জন্যই শুক্রবার দিন মেটিয়াবুরুজ হাসপাতালে গিয়ে, সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে ড্রাগ কন্ট্রোল, রাজ্য ড্রাগ কন্ট্রোল তারা আসরে নেমেছেন। তারা এই ধরনের ওষুধের নমুনা সংগ্রহ করেছেন এটা নিশ্চিত হওয়ার জন্য যে কোথাও কি যা প্রাথমিক রিপোর্টে যে ইন্ডিকেট করা হয়েছিল, যে ইঙ্গিত মিলেছিল যে ছত্রাক থেকে সংক্রমণ, সেটাই কিনা। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা। আসছি পরের খবরে। পুলিশের সামনে রেলের আধিকারিকের রাস্তার ওপর ফেলে বেধড়ক মার। আক্রান্ত রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাম বালক মাহাতো। আক্রান্ত রেল আধিকারিকের অভিযোগ, বোলপুরে রেল ময়দানের মাঠে কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়। মাঠে রথের মেলা করা যাবে না বলেও জানানো হয়। সেই ঘটনার জেরেই মাঠের কয়েকজন হকার এবং মন্দির কমিটির লোকজন তাকে মারধর করে। আরও বিস্তারিত জানতে চলে যাব সহকর্মী হিমাদ্রির কাছে। তবে তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখি, এই মারধর করা হয়েছে পুলিশের সামনেই। পুলিশ সেই সময় নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ। জখম রেল আধিকারিককে প্রথমে বোলপুর স্বাস্থ্যকেন্দ্র, তারপর বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। वो जो जितने भी दुकानदार जो लगाते हैं वहाँ पे, जो दुकान अभी रेल मैदान में लगा रहा है, जो रेल कमेटी मंदिर का जो आदमी लोग है, फिर वो सब जितना भी आपका जो दुकान हटाया गया है रेलवे जुरिस्डिक्शन से, वो सभी आदमी थे जो मुझे मार रहे। मोबाइल भी वो लोग जो छीन लिया है, चश्मा छीन लिया, पैसा छीन लिया, सभी चीज़ मेरा उस मोबाइल में सब डाटा है, सब कुछ छीन लिया गया है। मैं किसी असिस्टेंट इंजीनियर का ये हाल है, सरकारी नौकर का, तो अदर और ऑफिसर का ये हाल है, तो अदर नीचे वाले का क्या हाल होगा बंगाल में। সহকর্মী হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, একজন কেন্দ্রীয় সরকারি কর্মীকে মারধর করা হলো, প্রশাসন কোনো ব্যবস্থা কি নিয়েছে এখনো পর্যন্ত? দেখো, একেবারে প্রশ্ন উঠছে যে পুলিশের সামনে কেন্দ্রীয় একজন রেলের আধিকারিককে তাকে মারধর করা হলো। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বোলপুরের, তাকে বেধড়ক মারধর করা হয়েছে। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, পরে তাকে সিয়ান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে অবস্থার অবনতির জন্য। তিনি যেটা দাবি করছেন যে রেলের যদি আধিকারিককে এইভাবে মারধর করা হয় তাহলে রেলের কর্মীদের বাংলায় কি অবস্থা। তিনি প্রশ্ন তুলছেন সরাসরি ভাবে যে বাংলায় তাহলে কি অবস্থায় থাকে, যে নন বেঙ্গলি রয়েছে তারা, এই প্রশ্ন তারা তুলছেন। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। আপাতত তোমাকে ধন্যবাদ।
বেশ কয়েক মাস পর আবার তৃণমূল রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে জল্পনা। মমতাদি ডাকলে অমান্য করার ঘাড়ে মাথা নেই। টিভি9 বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্তব্য কলকাতার প্রাক্তন মেয়রের। সম্প্রতি শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন কুণাল ঘোষ এবং অরূপ বিশ্বাস। এরপরই শোভন তৃণমূলে আবার সক্রিয় হচ্ছেন কিনা তা নিয়ে জল্পনা ছড়ায়। শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে কুণাল ঘোষ এবং অরূপ বিশ্বাস, এরকমটাই রাজনৈতিক একটা গুঞ্জন। হঠাৎ এই বৈঠকের রাজনৈতিকভাবে তাৎপর্য কোথায়? আমি জানি না কোন বৈঠকের কথা বলছেন, কিন্তু এটা ঠিক যে আপনাদের সঙ্গেও দেখা হয়েছে আমার বাড়িতে অনুষ্ঠানের মধ্যে কুণাল ঘোষের সঙ্গে। পাশাপাশি কুণালদা আসে অবসর সময়। আপনার বাড়িতে কবে এসেছেন? বেশ কয়েকদিন আগে এসেছিলেন। আপনাকে অনেকটাই বেশি ভালোবাসতেন মুখ্যমন্ত্রী। আমার ভালোবাসার বিষয় নয়। আবার কি রাজনৈতিকভাবে যদি ডাকেন বা এরকম কি কোনো জল্পনা চলছে? অনেকে বলছেন যে আবার আপনাকে। না, এটা একটা বাস্তব সত্য। আমি আপনাকে বলি যে আজও যে জায়গায় যেভাবে আপনারা আসছেন আমার সঙ্গে আলোচনা কথাবার্তা বলতে চাইছেন, এটাও যদি কারুর দেওয়া হয় সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। 21শে জুলাইয়ে যাবেন? দেখুন, 21শে জুলাই হলে আমরা যারা পুরনো দিনের লোক তাদের মন কাঁদবে না, এটা হয় ন্যাচারালি। 21শে জুলাই যাওয়ার পরিস্থিতি এটা নিশ্চয়ই চলে যাব। অনেকে বলছেন, ব্যাখ্যা দিচ্ছেন যে আপনি নেই, পার্থ চট্টোপাধ্যায় নেই, বেহারার পজিশন অনেকটা নিচে হয়ে গেছে, অনেকটা ভালো ভোটের ফলাফল হয়নি। আপনাকে কি কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস দায়িত্ব দিতে চলেছে? আবার আপনি কি দায়িত্ব নিতে চলেছেন যে আপনি জিজ্ঞাসা করে আমি সে প্রশ্নের উত্তর দিই। আমাকে দায়িত্ব দিতে চলেছে কি না সেটা সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস দল আছে। আর মমতাদি জানেন যে সমস্ত দিকে যদি চোখ থাকে, মমতাদি যারা মনে করে সব খবর রাখেন, তা সেই খবরের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মমতাদি যদি কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত অমান্য করার মতন মানে ঘাড়ে মাথা আমার আছে কিনা আপনি জানেন। তাকে নিয়ে আসলে রাজনীতিতে নিশ্চিতভাবে একটা নতুন অঙ্ক তৈরি হবে, একটা নতুন সমীকরণ হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এবং সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছেন শোভন চট্টোপাধ্যায়। শুধুমাত্র যদি তাকে ডাকা হয় কোনো দায়িত্ব নিতে, তিনি পিছপা হবেন না। একে একে সব পরিচয়ই হারিয়েছেন। লোকসভা ভোটে সর্বশেষ পরিচিতি সাংসদ তকমাও হারিয়েছেন। এখনো তাকে পরবর্তী দায়িত্বের সম্পর্কে কোনো কথা বলেনি রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব। আর এই পরিস্থিতিতেই বেজায় অভিমানী দিলীপ ঘোষ। কেউ খোঁজই নেয় না। দিলীপ ঘোষের গলায় একরাশ অভিমান। ফোনে তিনি কি বললেন টিভি9 বাংলার প্রতিনিধিকে শুনুন। দাদা, এই ধরনের কি আছে, পার্টিতে তো কেউ কার খোঁজই নেয় না, কি চলছে বোঝা যাচ্ছে না। সব কাছে কথা আমাকে জিজ্ঞেস করছে কি করবো, আমি তো কাউ কিছু বলতেই পারছি না। না কেউ দেখা করে, না কেউ কথা শোনে, না কারো কাছে সময় নেই কথা বলার, না উচ্চতর না নিম্নতর। এখানে হাজার হাজার কর্মীরা মার খাচ্ছে, কেউ খবর নিচ্ছে না। নিজেই যাচ্ছি, কর্মীরা ফোন করছে, দেখা করতে চাইছি, কি করবো। বাড়িতে আসছি, আমার বাড়িতে গিয়ে এত লোক কি কথা আর থেকে কেউ যায় না দেখা করতে। আমি যাচ্ছি, দেখা করছি, তাতে কষ্ট। নিজেরাও দেখা করবে না, আমি দেখা করলে কষ্ট। কি করা যাবে? দেখা করতেও মানা করছে। যাচ্ছি বলে অনেক সমস্যা, ওই জন্য না আসে দেখা করে চলছে। তাহলে পরবর্তী পদক্ষেপ কি? দেখা যাক কি করছে পার্টি, কি ভাবছে, দেখি তবে। দিলীপ ঘোষ বলছেন কেউ খোঁজ নেয় না। তাহলে কি এবার কোনো পদক্ষেপের ইঙ্গিত দিলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি? জোর গুঞ্জন রাজ্য রাজনীতিতে। তৃণমূল ঘোষকে হারিয়েছে, কিন্তু দিলীপ ঘোষকে তার থেকেও বেশি হারিয়েছে শুভেন্দু অধিকারীর দলবল। এই জন্য আমি প্রথমেই বললাম, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। একটু উচ্ছন্নে গেলে আমাদের আনন্দে যাওয়ার কথা, কিন্তু সে থেকেও বড় কথা, দিলীপ ঘোষ এই রাজ্যের একজন পুরনো বিজেপির নেতা। তাকে নব্য বিজেপির হাতে এই ধরনের লাঞ্ছিত হতে হচ্ছে, মানে গঞ্জনা সহ্য করতে হচ্ছে। আমাদের দিলীপ ঘোষের জন্য সমবেদনা রইল। একরাশ অভিমান নিয়ে দিলীপ ঘোষ আমাদের প্রতিনিধিকে জানিয়েছিলেন দলের কেউ খোঁজ নেয় না। এবার আরো এক ধাপ এগিয়ে সরাসরি রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন দিলীপ। কি বললেন তিনি শুনুন। আপনার গলাতেও যে হতাশা শোনা যাচ্ছে, অনেকে ভাবছেন যে আপনি দল ছাড়তে পারেন। দল ছাড়বো তো রাজনীতি ছাড়বো, দল আর কি করবো। দেখেন, এই পার্টি যদি প্রয়োজন থাকে তাহলে পার্টি কি ভাবছে, নাহলে সময় নষ্ট করে লাভ কি আছে। যাদের পাওয়ার আছে তারা টিকে থাকবে, আমরা কি করবো? পার্টিতে কাজ না থাকলে
তাহলে কি আরএসএস এ যে প্রচারক হিসেবে কাজ করছিলেন সেটাই করবেন? দেখা যাক, সমাজে অনেক রকম কাজ করেছে, আমি সেটাই করবো। দিলীপ ঘোষের কি তৃণমূল কংগ্রেসে যোগদানের কোনো সম্ভাবনা আছে? না না, কোনো যোগদান নয়, যোগদান ফোগদান কিছু নয়। রাজনীতি তো আমার পেশা নয়, আমি এসছিলাম একটা মিশন নিয়ে, এটা করে দিয়েছি, আমার কাজ প্রায় শেষ। পার্টি যদি প্রয়োজন থাকে আমি কাজ করবো, নাহলে আছি ফালতু রাজনীতিতে এই ঝগড়া মোগড়ার মধ্যে কি করবো? দেখে নি পার্টি কি ভাবছে দু এক মাস। দিলীপ ঘোষ রাজনীতি ছেড়ে দেবেন? কি করবো, রাজনীতিতে পড়ে থাকার জন্য তো আমি আসলে কিছু করতে এসেছিলাম, করার সম্ভাবনা থাকবে। রাজনীতি ফালতু এই ঝগড়াঝাটির মধ্যে কি লাভ, অশান্তির মধ্যে। কিছুদিন আগে দিলীপদার সাথে আমার ফোনে কথা হয়েছে। দিলীপদা আমাদের সিনিয়র মোস্ট লিডার এবং খুব পার্টিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। আমার সাথে প্রায় 7-10 দিন আগে ওনার কথা হয়েছে। এর মাঝে আমি যেহেতু মন্ত্রণালয় এবং বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি নিয়ে ব্যস্ত থাকাতে কথা হয়নি, নচেত আমি অন্য বাড়িতে গিয়ে ওনার সাথে দেখা করবো। দীর্ঘদিনের রাজনীতিবিদ, আমি মনে করি না যে এরকম একটা মানুষকে যে কোনো রাজনীতি তাকে এরকমভাবে সম্মান করুক, এটা আমি মনে করি সেটা উচিত নয়। কিন্তু ব্যাপারটা তো আমার দলের ব্যাপার না, তাদের দলের ব্যাপার, সেটা তাদের দল বুঝবে। কিন্তু যে কোনো সিনিয়র একজন পলিটিশিয়ান অসম্মানিত হচ্ছে দেখলে আমাদের মনে খারাপ লাগে। আসি পরের খবরে। মেদিনীপুরে কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম শেখ হোসেন আলী। সূত্রের খবর, সংশোধনাগারে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পূর্ব মেদিনীপুরে একটি অপহরণের মামলায় গ্রেপ্তার করা হয় শেখ হোসেন আলীকে। অসুস্থতার কারণে তমলুক জেল থেকে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয় তাকে। কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। রথ ও উল্টো রথ উপলক্ষে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের। অত্যাধিক ভিড় এড়াতে হাওড়া ও নবদ্বীপের মধ্যে একজোড়া ইএমইউ বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত। অনেকেই নবদ্বীপ ধাম যান এই দিনটাতে, তো পূর্ব রেলওয়ে একটি বিশেষ ব্যবস্থা করেছে। হাওড়া থেকে একটি স্পেশাল ট্রেন নবদ্বীপ ধাম উদ্দেশ্যে রওনা হবে 9:32 সকালবেলায়, যেটি ব্যান্ডেলে দাঁড়াবে 10:32 নাগাদ এবং নবদ্বীপ ধাম বেলা 12টা নাগাদ পৌঁছবে। আবার নবদ্বীপ ধাম থেকে ওই ট্রেনটি ছেড়ে আসবে দুপুর 2:30, যেটি হাওড়া এসে পৌঁছবে বিকেল 5টায়। উল্টো রথের ক্ষেত্রেও তাই হচ্ছে।